হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। জিএনএম এএনএম যারা 2023 জন্য প্রিপারেশন নিচ্ছ তারা প্রত্যেকে জানো যে জেনারেল নলেজ বা জিকে থেকে তোমাদের এই 10 মার্ক থাকবে। ওকে, আমরা টার্গেট রেখেছি 10-এর মধ্যে 10ই পেতে হবে তোমাদেরকে। সেই কারণে এখন থেকে তোমরা যদি প্রিপারেশন শুরু করে দাও তাহলে দেখবে 10-এর মধ্যে 10 পেতে কোনো তোমাদের সমস্যা হবে না। সেট নাম্বার 1 আজকে আলোচনা করব। 2021 অ্যান্ড 22তে যে পরীক্ষাগুলো হয়েছিল ফার্স্ট অ্যান্ড সেকেন্ড শিফটে, সেগুলোর উপর বেস করে এই কোশ্চেনগুলো বা সেটগুলো প্রিপেয়ার করা হচ্ছে। আশা করছি তোমরা অবশ্যই কমন পাবে। আমরা প্রথমেই চান্স রাখবো গভর্নমেন্ট ইনস্টিটিউট, যেন ফার্স্ট রাউন্ডে তোমাদের প্রত্যেকেরই গভর্নমেন্ট ইনস্টিটিউট তোমরা সিট অ্যালটমেন্ট পেয়ে যাও। চলো শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি। প্রথমে আমরা চলে যাব, প্রথমে কোন কোশ্চেনটা রয়েছে সেটা এক এক করে আমরা দেখব, ঠিক আছে? তো প্রথমে আমরা কোশ্চেনে যাব। প্রথমে যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ যে পৃথিবীতে আয়তনের দিক থেকে ভারত যে ম্যাপে রয়েছে সেটা আয়তনের দিক থেকে কততম স্থানে রয়েছে। অ্যান্সারগুলো দিতে হবে। সাইডে আমি তোমাদের প্রেজেন্টেশন করেছি কিছু তথ্য মনে রাখার, যেগুলোর উপর বেস করে যদি তোমাদের প্রশ্ন হয় তাহলে অবশ্যই যেন তোমরা কমন পাও। ওকে, তো দেখো এখানে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। তাহলে আয়তনের দিক থেকে পৃথিবীতে ভারতের স্থান কত, তোমরা অবশ্যই চেষ্টা করো প্রত্যেকে সঠিক উত্তর দেওয়ার। আশা করি উত্তর অনেকে দিয়েছো সঠিক। এখানে তোমাদের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে সপ্তম, অর্থাৎ 7 নাম্বার আয়তনের দিক থেকে রয়েছে পৃথিবীতে ভারতের স্থান। পাশাপাশি তোমরা এইসব তথ্যগুলো মনে রাখবে, যার উপর বেস করে তোমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকবে। আয়তন এখানে দেওয়া রয়েছে 32,87,263 কিলোমিটার, ঠিক আছে? এখানে হচ্ছে আয়তন। ওকে, পরবর্তী রয়েছে যে বৃহত্তম রাজ্য, অর্থাৎ আয়তনের দিক থেকে ভারতের যে বৃহত্তম রাজ্য সেটা হচ্ছে রাজস্থান, এবং ক্ষুদ্রতম আয়তনের দিক থেকে হচ্ছে গোয়া। ওকে, ভারতের রাজধানী আমরা প্রত্যেকেই জানি যে দিল্লি। ভারতের প্রধানমন্ত্রী বর্তমানে রয়েছে নরেন্দ্র মোদী, ঠিক আছে? ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যিনি একজন মানে নিচু জাত থেকে উঠে এসে প্রথম রাষ্ট্রপতি হিসাবে তিনি কি করলেন, শপথ গ্রহণ করলেন। প্রশ্ন হতে পারে তোমাদের যে প্রথম তপশিলি জাতি থেকে উঠে আসা বা তপশিলি জাতি হিসাবে রাষ্ট্রপতি কে হলেন বা প্রথম মহিলা কে? দ্রৌপদী মুর্মু। ওকে, নেক্সট প্রশ্ন হতে পারে তোমাদের সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি কে? উদয় উমেশ ললিত। ওকে, নেক্সট রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান যিনি গভর্নর রয়েছেন তিনি হলেন শক্তিকান্ত দাস। এইসব তথ্যগুলো তোমাদের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই তোমরা তথ্যগুলো মনে রাখার চেষ্টা করবে, কারণ এগুলোর উপর বেস করেও তোমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকবে। ওকে, পরবর্তীতে চলে যাব আমরা। দেখো নেক্সট কোশ্চেন যেটা রয়েছে তোমাদের, যে ভারতনাট্যম একটা আঞ্চলিক নৃত্য, এটা কোন রাজ্যে প্রচলিত রয়েছে? তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, এটা একটা ভারতনাট্যম নৃত্য। এটা কোথায় প্রচলিত রয়েছে তোমাদেরকে মনে রাখতে হবে। তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ না গুজরাট? ওকে, চলো প্রত্যেকে উত্তর দেওয়ার চেষ্টা করো। আশা করি উত্তর প্রত্যেকে দিয়েছো। দেখো এই ভারতনাট্যম তামিলনাড়ুতে কিন্তু প্রচলিত, অর্থাৎ তামিলনাড়ু আঞ্চলিক নৃত্য হচ্ছে ভারতনাট্যম, ঠিক আছে? এবারে পাশাপাশি তোমরা একটু মনে রাখবে যে এই যে কেরাল রয়েছে বা কেরালা রয়েছে, সেখানেও কি কি প্রচলিত রয়েছে। সেখানে রয়েছে কথাকলি। কথাকলি এটা কেরালাতে রয়েছে। এছাড়া মোহিনীনট্টম। কথাকলি বাদেও কি রয়েছে? মোহিনীনট্টম, ঠিক আছে? এগুলো অবশ্যই তোমরা মনে রাখবে, কথাকলি অ্যান্ড মোহিনীনট্টম। নেক্সট রয়েছে দেখো অন্ধ্রপ্রদেশে কি প্রচলিত। অন্ধ্রপ্রদেশে আঞ্চলিক নৃত্য হচ্ছে কি? কুচিপুডি। কুচিপুডি, ঠিক আছে? মনে রাখবে তোমরা। গুজরাটে কি রয়েছে? গুজরাটে আমরা জানি যে গরবা, এটা অনেক পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করা হয়, গরবা নৃত্যটা কোথায় প্রচলিত, এটা কিন্তু গুজরাটে প্রচলিত। তাহলে এগুলো অবশ্যই তোমরা কিন্তু একবার লিখে নেবে, নোট করে রাখবে, এবং বিভিন্ন কোশ্চেন কিন্তু আমরা বারবার তোমাদের বিভিন্ন মক টেস্টে রিপিট করব, যাতে তোমরা অবশ্যই মক টেস্টের মধ্যে বা এই সেটগুলোর মধ্যে বিভিন্ন কোশ্চেনের অ্যান্সারগুলো পারো এবং মুখস্থ করার চেষ্টা তোমরা এখান থেকে যেন হয়ে যায়। ওকে, পরবর্তী চলে যাব। পরবর্তী যে কোশ্চেনটা তোমাদের রয়েছে আমরা দেখব। নাম্বার 3তে যেটা রয়েছে যে ব্যারোমিটার, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ব্যারোমিটার কি দিয়ে কি মাপা হয়? ব্যারোমিটার একটা যন্ত্র, তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, এটা হচ্ছে ব্যারোমিটার যন্ত্র। এখান থেকে কি মাপা হয় সেটা তোমাদেরকে মনে রাখতে হবে। ওকে, তো দেখো এখানে অপশন অনুযায়ী রয়েছে বায়ুর চাপ, বায়ুর গতি, তড়িৎ প্রবাহ না সমুদ্রের গভীরতা। কোনটা ব্যারোমিটার দিয়ে মাপা হয়? আশা করি উত্তর অনেকে পেরেছো। দেখো ব্যারোমিটার দিয়ে তোমাদের যেটা মাপা হয় সেটা হচ্ছে অপশন এ হয়ে যাবে, অর্থাৎ বায়ুর চাপ কিন্তু ব্যারোমিটার দিয়ে মাপা হয়। তোমরা ভালো করে মনে রাখবে।
এছাড়া পাশাপাশি যে যন্ত্র তিনটে রয়েছে এগুলো দিয়ে কি কি মাপা হয় সেটা একবার আমরা দেখে নেব। বায়ুর গতি, এই বায়ুর গতি দিয়ে কি মাপা হয়? বায়ুর গতি দিয়ে যেটা মাপা হয় তোমাদের সেটা অবশ্যই তোমরা মনে রাখবে এবং পারলে অবশ্যই তোমরা লিখে নিও। বায়ুর গতি দিয়ে মাপা হয় অ্যানিমোমিটার। ঠিক আছে, অ্যানিমোমিটার কি করা হয়? এই বায়ুর গতি মাপা হয়। এবং সমুদ্রের গতি মাপা হয় কি দিয়ে? ফ্যাদোমিটার। ঠিক আছে, ফ্যাদোমিটার, তোমরা মনে রাখবে এগুলো। নেক্সট রয়েছে, দেখো এখানে কি রয়েছে, তড়িৎ প্রবাহ। এই তড়িৎ প্রবাহ দিয়ে কি মাপা হয়? তড়িৎ প্রবাহ দিয়ে যেটা মাপা হয় যে যন্ত্র দিয়ে সেটা হচ্ছে অ্যামমিটার। এই অ্যামমিটার দিয়ে কি মাপা হয়? তড়িৎ প্রবাহ মাপা হয়। ওকে, এগুলো অবশ্যই তোমরা মনে রাখবে। ওকে, খুবই গুরুত্বপূর্ণ এই সব তথ্যগুলো, তোমাদের অনেকটা হেল্প হবে আপকামিং পরীক্ষার ক্ষেত্রে, এবং যারা বিভিন্ন পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রেও মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, পরবর্তী চলে যাব আমরা পরবর্তী কোশ্চেনে। দেখো এখানে খুবই গুরুত্বপূর্ণ আর একটা রয়েছে যে জাতীয় যুব দিবস, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই জাতীয় যুব দিবস কবে পালিত হয়? ওকে, অপশন তোমরা দেখতে পাচ্ছ 12 জানুয়ারি, 15 জানুয়ারি, 8 মার্চ না 7 এপ্রিল। ওকে, তো জাতীয় দিবস কবে পালিত হয় তোমরা প্রত্যেকে জানো যে স্বামী বিবেকানন্দের জন্মদিনেই কিন্তু জাতীয় যেটা যুব দিবস আছে সেটা পালন করা হয়। তো এখানে সঠিক যে তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, অর্থাৎ 12 জানুয়ারি জাতীয় যুব দিবস পালিত হয়। ওকে, পাশাপাশি তথ্যগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। তোমাদের ক্ষেত্রে আমি তথ্যগুলো প্রেজেন্টেশন করছি যাতে এগুলোর উপর বেস করে প্রশ্ন আসলে তোমরা অবশ্যই যেন পারো, কারণ জিকে কোথায় থেকে এবং কোন পার্ট থেকে প্রশ্ন আসবে সেটা বলা খুব মুশকিল। জাস্ট তোমাদের প্রত্যেকটার পুঙ্খানুপুঙ্খ কিন্তু জেনে রাখতে হবে। ওকে, স্বামী বিবেকানন্দ জন্মদিনে কিন্তু এটা পালন করা হয়, আমরা সবাই জানলাম। প্রশ্ন হতে পারে যে জাতীয় যুব দিবস কার জন্মতে পালন করা হয়? সেটা স্বামী বিবেকানন্দের জন্মতে। ওকে, পরবর্তী রয়েছে স্বামী বিবেকানন্দ শিকাগো গিয়েছিলেন এবং তিনি সেখানে ধর্মের ব্যাপারে একটা স্পিচ রেখেছিলেন যেটা বিশ্ববিখ্যাত হয়ে আছে। সেটা কত সালটা ছিল? সালটা ছিল 1893 সালে তিনি আমেরিকার শিকাগোতে গিয়েছিলেন। পরবর্তী আমি তথ্য দিয়েছি স্বামী বিবেকানন্দের বাল্য যে নাম ছিল সেটা হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত। ঠিক আছে, বাল্য নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, অনেকে জানো। এবং তার বিখ্যাত দুটো গ্রন্থ আমি এখানে তোমাদের প্রেজেন্টেশন করেছি, সেটা হচ্ছে পরিব্রাজক এবং বর্তমান ভারত। ঠিক আছে, পরিব্রাজক, বর্তমান ভারত, এই দুটা স্বামী বিবেকানন্দের বিখ্যাত গ্রন্থ। পরবর্তী আর একটা গুরুত্বপূর্ণ তথ্য, রামকৃষ্ণ যে মিশনটা রয়েছে সেটা কিন্তু এই স্বামী বিবেকানন্দই প্রতিষ্ঠা করেছিলেন। কত সালে? 1897 সালে তিনি এটা প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, তিনি রামকৃষ্ণ মিশন কার শিষ্য ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। রামকৃষ্ণ মিশন কিন্তু রামকৃষ্ণ পরমহংস দেবের একজন গুরুত্বপূর্ণ এবং প্রধান শিষ্য ছিলেন। ওকে, প্রশ্ন হতে পারে যে স্বামী বিবেকানন্দের গুরু কে ছিলেন? অ্যান্সার হয়ে যাবে রামকৃষ্ণ পরমহংসদেব। ওকে, তো আশা করছি তোমাদের এগুলো অনেকটা হেল্প হবে। ওকে, পরবর্তী আমরা কোশ্চেনে চলে যাব। দেখো পরবর্তী কোশ্চেনে রয়েছে যে কোশ্চেনটা এখানে রয়েছে, পৃথিবীতে আয়তনের দিক থেকে ভারতের স্থান কত? দেখো প্রথমে কিন্তু এই কোশ্চেনটা আমি তোমাদের আলোচনা করেছি। তো আমি এখানে দেখতে চাই যে সঠিক অ্যান্সারটা কে কে দিতে পারছো। অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাও যে সঠিক অ্যান্সারটা কি হবে, কারণ বিভিন্ন কোশ্চেন কিন্তু আমি তোমাদের বিভিন্ন সেটে রিপিট করব, যাতে তোমরা বুঝতে পারলে কি পারলে না সেটা কিন্তু এখানে অবশ্যই তোমরা জাজমেন্ট হয়ে যাবে। ওকে, তো আশা করছি কে কে অ্যান্সার দিয়েছো কমেন্টে অবশ্যই জানাও যে পৃথিবীতে আয়তনের দিক থেকে ভারতের স্থান কত। তোমরা দেখেছিলে, শুনেছিলে, বুঝেছিলে কিনা, এখান থেকে কিন্তু সেটা মেজার হয়ে গেল। ওকে, তো আশা করি অ্যান্সারটা প্রত্যেকে দিয়েছো। সঠিক অ্যান্সার তোমরা যেটা দিয়েছো সেটা হচ্ছে অপশন সি, অবভিয়াসলি। প্রথমে আমি কিন্তু এটা আলোচনা করেছি। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। নাম্বার 6 প্রশ্নে বলা হচ্ছে ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় কত নম্বর অধ্যায়ে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? ওকে, তো দেখো কত ধারা এখানে কিন্তু নেই, হতে পারে প্রশ্ন, আমি সেটাও আলোচনা করেছি যে কত নম্বর অধ্যায়ে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, তৃতীয়, ষষ্ঠ, সপ্তম না অষ্টম ধারায় অধ্যায়ে। ঠিক আছে, তো এখানে সঠিক তোমাদের অ্যান্সার হয়ে যাবে এবং প্রত্যেকে যে অ্যান্সারটা তোমরা দিয়েছো সেটা হচ্ছে কি অপশন নাম্বার এ, অবভিয়াসলি রাইট অ্যান্সার। কারণ তৃতীয় নাম্বার অধ্যায়ে কিন্তু মৌলিক অধিকার স্পষ্ট করে কিন্তু সংবিধানে মেনশন করা রয়েছে। ওকে, পাশাপাশি এই সব তথ্যগুলো অবশ্যই তোমরা জেনে রাখো, তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ 12 থেকে 35 নাম্বার ধারায় মৌলিক অধিকারের কথা সংবিধানে কিন্তু স্পষ্ট করে মেনশন করা আছে। ধারাটা কত? 12 থেকে 35 নাম্বার ধারায়, খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা মনে রাখবে। বর্তমানে সংবিধানে 6টি মৌলিক অধিকার আছে, আগে 7টা ছিল, কিন্তু বর্তমানে কটা, একটা কমে কটা রয়েছে, বর্তমানে কিন্তু 6টা মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। ওকে,
সেটাও আমি আলোচনা করেছি। 1 নম্বরটা কোনটা বাদ গেল আমি আলোচনা করেছি। আমেরিকা থেকে এই মৌলিক অধিকারের যে ধারণা সেখান থেকে নিয়ে এসেছিল। প্রশ্ন হতে পারে তোমাদের যে ভারতীয় সংবিধানে যে মৌলিক অধিকারটা রয়েছে সেটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে, সেটা কিন্তু আমেরিকা থেকে নেওয়া হয়েছে। ওকে, পরবর্তী আমি তথ্য দিয়েছি যে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকার, কোন অধিকার, সম্পত্তির অধিকার, এই মৌলিক অধিকার থেকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ যেটা বললাম 60টা ছিল আগে, কিন্তু এই 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই একটা অর্থাৎ মৌলিক সম্পত্তি যে অধিকারটা সেটা পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। এবং সেই অধিকারটা কোথায় স্থান পেয়েছে, সেটা কিন্তু স্থান পেয়েছে 300 উইদিন ব্র্যাকেটে এই নাম্বার ধারায় সাধারণ অধিকার হিসাবে কিন্তু পরিগণিত হয়েছে। ওকে, তোমাদের প্রশ্ন হতে পারে যে সম্পত্তির অধিকার এই মৌলিক অধিকার থেকে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সেটাকে বহিষ্কার করা হয়েছে, সেটা কিন্তু 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। হতে পারে প্রশ্ন তোমাদের যে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যান্সার হয়ে যাবে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো? এইসব তথ্যগুলো মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা কিন্তু মনে রাখার চেষ্টা করবে। চলো নেক্সটে চলে যাব। দেখো নেক্সটে যেটা রয়েছে যে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আশা করি অনেকে জানো। 1526, 1527, 1556, 1529, কোনটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে? অ্যান্সারগুলো প্রত্যেকে দাও এবং অবশ্যই দেখবে যে কটা অ্যান্সার তোমরা নিজে থেকে করতে পারছো। ওকে, তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি 1526 সালে কিন্তু পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। ওকে, এবারে পাশাপাশি তোমাদেরকে কিন্তু এই সব তথ্যগুলো অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, বাবর যে ছিলেন অর্থাৎ তিনি ছিলেন মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, অর্থাৎ বাবরই প্রথম মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, নেক্সট আমি তথ্য দেখো অনুযায়ী দেব যে বাবর ও রানা সংগ্রামের মধ্যে কোন যুদ্ধ হয়েছিল। দেখো এটা কিন্তু তোমরা মনে রাখবে 1527 সালে এইটা কিন্তু মিলে যাবে, অর্থাৎ 1527 সালে বাবর ও রানা সংগ্রামের মধ্যে এই খানুয়ার যুদ্ধ হয়েছিল। তাহলে 1527 সালে কোন যুদ্ধ হয়েছিল প্রশ্ন হতে পারে। সঠিক অ্যান্সার হবে খানুয়ার যুদ্ধ কিন্তু 1527 সালে হয়েছিল। সেটা বাবর ও রানা সংগ্রামের মধ্যে হয়েছিল, কিন্তু এই যুদ্ধে কিন্তু বাবর জয়লাভ করেছিল। অ্যাকচুয়ালি প্রত্যেকটা যুদ্ধে কিন্তু বাবর জয়লাভ করেছিল। নেক্সট আমরা দেখব যে 1556 সালে কি হয়েছিল। আমরা প্রত্যেকে জানি যে 1556 সালে কিন্তু পানিপথের দ্বিতীয় যুদ্ধ, এখানে প্রথম করা রয়েছে, ঠিক আছে, এখানে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হবে। ওকে, এখানে দেখো একটু মিস্টেক হয়েছে যে এখানে কিন্তু 1556 সালে এই ড্রটা হবে না। ঠিক আছে, কোন ড্র হবে না? কারণ হচ্ছে 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল, এখানে হবে। ঠিক আছে, আকবর ও হিমুর মধ্যে এই যুদ্ধটা পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল, যেটা আমরা প্রত্যেকে জানি। সেখানে কিন্তু আকবর জয়লাভ করেছিলেন। ওকে, আকবরের ক্ষেত্রে বৈরম খাঁ কিন্তু তাকে সাপোর্ট করেছিলেন এই যুদ্ধে, এবং হিমুকে সম্পূর্ণরূপে কিন্তু পরাজিত করা হয়েছিল এই পানিপথের দ্বিতীয় যুদ্ধে, যেটা 1556 সালে সংগঠিত হয়েছিল। ওকে, এবারে আমরা 1526 সালে যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল, প্রশ্ন হতে পারে কাদের মধ্যে হয়েছিল? বাবর ও ইমরাইম লোদির মধ্যে এই প্রথম যুদ্ধ হয়েছিল। ওকে, এই যুদ্ধেও বাবর জয়লাভ করেছিল। অ্যাকচুয়ালি এটা আগে আমি যেটা বললাম যে বাবর প্রত্যেকটা যুদ্ধে কিন্তু জয়লাভ করেছিল। ওকে, তাহলে এবারে আমরা দেখবো যে 1529 সালে কি হয়েছিল। দেখো 1529 সালে কি হয়েছিল? ঘরঘোড়ার যুদ্ধ সংগঠিত হয়েছিল। এটা আমি তথ্য তোমাদের অবশ্যই দিয়েছি। ঘরঘোড়ার যুদ্ধ বাবর ও মামুদ লোদির মধ্যে কিন্তু এই ঘরঘোড়ার যুদ্ধ হয়েছিল, এখানেও বাবর জয়লাভ করেছিল। তাহলে এই সব তথ্যগুলো এবং এই যে তোমাদের সালগুলো রয়েছে, এগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে, কারণ এগুলোর উপর বেস করে তোমাদের প্রশ্ন পরীক্ষায় হতে পারে। ওকে, তো প্রত্যেকটা তথ্য তোমরা একটা সেপারেট খাতায় কিন্তু এখন থেকে লিখে রাখো। এখন থেকে প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে দেখো, আশা করছি অনেকটা তোমাদের হেল্প হবে, এবং 2023-তে অবশ্যই তোমাকে মাস্ট গভর্নমেন্ট ইনস্টিটিউট পেতেই হবে, কারণ সেখান থেকে তোমাদের স্বপ্নটা কিন্তু পূরণ হবে। ওকে, পরবর্তী আমরা চলে যাব যে সুব্রত কাপ, একটা গুরুত্বপূর্ণ কাপ। এই খেলাটা, এই যে কাপটা রয়েছে সেটা কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট, ফুটবল, হকি, টেবিল টেনিস। ওকে, তো প্রত্যেকে জানো এটা কোন খেলার সাথে যুক্ত? সুব্রত কাপ কিন্তু আমরা যেটা জানি সেটা হচ্ছে কি অপশন নাম্বার এখানে বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ সুব্রত কাপ কিন্তু ফুটবলের সাথে যুক্ত। পাশাপাশি আমরা মনে রাখবো, দেখো আরো যে কাপগুলো রয়েছে সেই কাপগুলো তোমাদের মনে রাখার জন্য এই কথাটা তোমাদের মনে রাখতে হবে, অর্থাৎ কি ট্রিক্সটা মনে রাখতে হবে? সরো মা আসু ডুবলো। ওকে, এই কথাটা তোমরা মনে রাখবে, সরো মা আসু ডুবলো। ওকে, এই কথাটা তোমরা যদি মনে রাখো ভালো করে, আবার চোখ বন্ধ করে তোমরা কথাটা বলো, সরো মা আসু ডুবলো। ওকে, আবার বলো, সরো মা
আসু ডুবলো, ব্যাস তোমাদের হয়ে গেল কিন্তু। ওকে, অর্থাৎ এখান থেকে ফুটবলের সমস্ত কাপ কিন্তু হয়ে যাবে। অর্থাৎ স্বরতে দুটো ওয়ার্ড রয়েছে, একটা দন্তের স একটা র। দন্তের স দিয়ে আমরা জানবো যে সন্তোষ, সন্তোষ যে কাপ রয়েছে। র দিয়ে আমরা জানবো যে রোবর্স কাপ। আর মা, স্বর মা, এই যে মা রয়েছে, মা দিয়ে কিন্তু এখানে কি হচ্ছে মারডেকা। ওকে, আসুতে দুটো ওয়ার্ড রয়েছে, একটা আ একটা সু। আ দিয়ে আমরা জানি যে আশুতোষ, এবং সু দিয়ে আমরা কি জানি, সু দিয়ে আমরা সুব্রত জানলাম। এবং ডুবলো, ডুবলো কথাটা আমরা জানলাম ডুরান্ড কাপ, যেটা ফুটবলের সাথে যুক্ত। ওকে, আশা করছি এই তোমরা বাক্যটা মনে রাখবে, সর মা আসু ডুবলো, ব্যাস। তোমাদের কিন্তু এটা বারবার যদি তোমরা রিপিট করো, তাহলে ফুটবলের যে কাপগুলো রয়েছে সেগুলো অবশ্যই তোমাদের মনে থেকে যাবে। এই ধরনের বিভিন্ন ট্রিক্স আমি কিন্তু প্রত্যেকটা সেটে আলোচনা করার চেষ্টা করব, যাতে প্রত্যেকেরই বুঝতে সুবিধে হয়। ওকে, পরবর্তী আমরা দেখব, পরবর্তী কোন কোশ্চেনটা রয়েছে, বেসবল। খুবই গুরুত্বপূর্ণ একটা খেলা এবং জনপ্রিয় খেলা। এই খেলাটা খেলাতে কতজন প্লেয়ার বা সদস্য সংখ্যা কিন্তু দরকার হয়, কতজন প্লেয়ারের দরকার থাকে। ওকে, বেসবল খেলায় এখানে 15 জন, 11 জন, 9 জন, 7 জন, কতজন দরকার রয়েছে বেসবলে। দেখো, বেসবলে কিন্তু আমরা প্রত্যেকে জানি, বেসবল খেলা যারা দেখেছো, তারা যারা খেলার প্রতি ইন্টারেস্ট রয়েছে যাদের, তারা অবশ্যই দেখেছো বেসবল খেলায় কিন্তু 9 জন প্লেয়ার দরকার রয়েছে, বা 9 জন প্লেয়ার থাকে। ওকে, এবারে আমরা জানবো যে বেসবল অ্যাকচুয়ালি কোন দেশের জাতীয় খেলা। দেখো, বেসবল হচ্ছে আমেরিকার একটা জাতীয় খেলা, খুবই গুরুত্বপূর্ণ একটা খেলা। পাশাপাশি আমরা মনে রাখবো যে হকি যে রয়েছে, সেটা ভারত ও পাকিস্তানের জাতীয় খেলা। তোমরা এই জাতীয় খেলাগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, এই কারণে আমি তোমাদের এটা লিখে দিয়েছি জাতীয় খেলা, তোমরা পারলে স্ক্রিনশট করে রাখবে। ওকে, তাহলে হকি হচ্ছে ভারত ও পাকিস্তানের জাতীয় খেলা। রাগবি ফুটবল, ওকে, খুবই গুরুত্বপূর্ণ ফুটবল একটা খেলা, তোমরা দেখেছো, এবং খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেকটা তোমাদের স্ট্রাগল করতে হয়, ঠিক আছে। তো রাগবি খেলাতে এটা হচ্ছে স্কটল্যান্ডের একটা জাতীয় খেলা। ক্রিকেট আমরা জানি ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় এই জাতীয় খেলা হচ্ছে ক্রিকেট। ওকে, খুবই গুরুত্বপূর্ণ এগুলো। এবং এই যে 15 জন, আমরা একবার জেনে নেব যে 15 জন প্লেয়ার কোন খেলায় প্রয়োজন হয়। দেখো, 15 জন খেলোয়াড় কিন্তু এই যে রাগবি ফুটবল রয়েছে সেখানে 15 জন প্লেয়ারের দরকার হয়। এবং 11 জন প্লেয়ার কোথায় কোথায় থাকে, 11 জন প্লেয়ার হকিতে থাকে, এবং 11 জন প্লেয়ার কি থাকে, ক্রিকেটে থাকে। এছাড়াও তোমাদের ফুটবলে তোমরা জানো যে ফুটবলে কিন্তু 11 জন থাকে, হকিতে 11 জন থাকে, ক্রিকেটে 11 জন প্লেয়ার দরকার হয়। 7 জন কোথায় থাকে, দেখো 7 জন আমরা জানি যে ভলিবলে কিন্তু 7 জন প্লেয়ার দরকার থাকে, ঠিক আছে। প্রশ্ন হতে পারে যে ভলিবলে কতজন প্লেয়ার দরকার হয়, এখানে কিন্তু 7 জন প্লেয়ার ভলিবলে দরকার রয়েছে। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা, যে মেরি কম। তোমরা প্রত্যেকে জানো মেরি কমকে দেখেছো বিভিন্ন খেলায়। তো উনি কোন খেলার সাথে যুক্ত রয়েছেন, ক্রিকেট, ফুটবল, বক্সিং, কুস্তি। প্রত্যেকে অ্যান্সার দাও, এবং আশা করছি প্রত্যেকে অ্যান্সার দিতে পারবে, কারণ তোমাদের ক্ষেত্রে জিএনএম, এনএম এর জিকের মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মেরি কম কোন খেলার সাথে যুক্ত। ওকে, তো সঠিক অ্যান্সার প্রত্যেকে দিয়েছো কমেন্টে, আশা করছি। এবং সঠিক অ্যান্সারটা দিয়েছো অপশন নাম্বার সি, অর্থাৎ বক্সিং এর সঙ্গে কিন্তু মেরি কম যুক্ত। প্রশ্ন হতে পারে যে মেরি কম কোথাকার বাসিন্দা, বা তিনি কোন রাজ্যে বসবাস করেন। দেখো, মেরি কম কিন্তু মণিপুর রাজ্যে বসবাস করে। এখানে একটা ট্রিক্স তোমরা মনে রাখতে পারো, মেরিতে দেখো মো যুক্ত আছে, এবং মণিপুরে প্রথমে মো যুক্ত আছে। তাহলে এই ট্রিক্সটা তোমরা যদি মনে রাখো তাহলে কিন্তু মনে রাখতে পারো। ওকে, আবারও বলছি, মেরিতে প্রথমে মো আছে, এবং মণিপুরে প্রথম মো আছে, মুনি। এখানে মেরি, দেখো অনেকটা মিলে আছে, মেরি, মুনি, তাহলে এখানে মনি, মেরি। ওকে, তাহলে এটা অনুযায়ী তোমরা কিন্তু মনে রাখতে পারো। ওকে, তো তোমাদেরকে একটা কথা বলবো যে যদি এই ধরনের ক্লাস তোমাদের ভালো লাগে, এবং তোমাকে অসংখ্য ধন্যবাদ দিব প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখার জন্য, অসংখ্য তোমাদেরকে ধন্যবাদ। এবং যদি এ ধরনের ক্লাস তোমাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক করবে, যদি ভালো লাগে তাহলেই লাইক করবে, এবং লাইক করবে পরবর্তী ক্লাস এই ধরনের পেয়ে। সবাইকে পিছনে ফেলে সামনের সারিতে এগিয়ে থাকার জন্য অবশ্যই এই ক্লাসগুলো একটা করে লাইক করতে হবে, তাহলে কি আমাকে মোটিভেটেড করবে নেক্সট ক্লাসের জন্য। এ ধরনের বিভিন্ন তথ্য কালেক্ট করে তোমাদের জন্য ক্লাসগুলো করছি, তার জন্য তো প্লিজ একটা লাইক তো হবে। ওকে, কমেন্ট করো, বিভিন্ন কমেন্ট তোমরা করতে পারো, তোমাদের কোনো ডাউট থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে, এবং প্রয়োজন হলে তোমরা শেয়ার করতে পারো সেই সব ফ্রেন্ডসদের মধ্যে যারা এই পরীক্ষা দিতে চায়, এবং যারা মানে প্রত্যন্ত গ্রামে বা সেখানে বসবাস করছে, যারা বুঝতে পারছে না, ঠিক আছে, তাদেরকে এটা একটা শেয়ার করে দাও। যারা নতুন রয়েছে, যেসব ভাই বোনেরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অবশ্যই অন করে রাখবে নিউ আপডেট পাওয়ার জন্য।
টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন আমি দিয়ে দিয়েছি, অবশ্যই সেখানে জয়েন হয়ে যাবে, কারণ বিভিন্ন ধরনের কুইজের সাথে সাথে এক্সাম ম্যাটেরিয়াল সম্পূর্ণ ফ্রিতে সেখানে প্রোভাইড করা একমাত্র তোমাদের জন্য 2023 কে টার্গেট করে। ওকে, থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, টেক কেয়ার।